নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে একটি শিকারের গল্প, ইশবর্ণ। লেখক ভদ্রেশ্বর মণ্ডল। আমেরিকার 6 শিকার। শিকারীদের মধ্যে চালু কথা, কিন্তু ওই কথা পর্যন্তই। না হলে বৈঠকখানার দেওয়ালে পরপর ওই 6 কুলিনের গায়ের চামড়া কি ফ্রেমে আটকানো মাথা টাঙিয়ে রাখার সৌভাগ্য হয়েছে খোদ আমেরিকারই বা কয়জন শিকারীর। 3-4টে অবধি সংগ্রহ করে, তারপর বাকি দুটোর জন্য হন্যে হয়ে ঘুরেও আর হয়নি। এমন লোকের সংখ্যা প্রচুর। আব শুরুতেই মন্দভাগ্য, পৃথিবীর আলো আর দেখা হয়ে ওঠেনি, এমন লোকের খোঁজও কম মিলবে না। এই 6 জনের প্রত্যেকেই নিজের নিজের পরিবারের কর্তা ব্যক্তি। হরিণ পরিবারের মুজ, ফোঁটা কাটা বাঘেদের পরিবারের জাগুয়ার, ভেড়া আর ছাগল পরিবারের 2 পাহাড়ি সভ্য, আর সবশেষে ভালুক পরিবারের বিশিষ্ট 2 জন, মেরু ভাল্লুক আর ভয়ঙ্কর গ্রিজলি। এদের মধ্যে কেউই বন্দুকের নিশানার মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত নয়। স্বভাব চরিত্রের দিক দিয়েও এদের কাউকে নিরীহ শান্তশিষ্ট বলে সার্টিফিকেট দেওয়া চলে না। আস্তানাও এদের দুর্গম সব অঞ্চলে। এই 3 গুণের ত্রচ্ছস্পর্শে তাই এরকম 6টা শিকার এক জীবনে করে ওঠা দুষ্কর। তবে একবার করে ফেললে আর কথা নেই। নিজের বন্দুকটাকে তখন পৃথিবীর প্রথম সারির শিকারীদের বন্দুকগুলোর পাশে ঝুলিয়ে রাখা যেতে পারে নিশ্চিন্তে। রে এটকিন্সের হয়েছিল 4টে, বাকি ছিল জাগুয়ার আর মেরু ভাল্লুক। জাগুয়ারের খোঁজ মেলে আমেরিকায়। তাছাড়া জাগুয়ার শিকারে ঝামেলা বেশি, তাই সেটা 6 নম্বরে তুলে রেখে 5-এর খোঁজে বেরিয়েছিল এটকিন্স। জন্মসূত্রে টেক্সাসের বাসিন্দা, কিন্তু উত্তর আমেরিকার পাহাড়ের ঢালে নীল মেঘের মতো পাইন গাছের বনে বন্দুকের গুলিতে বিরাট এক গ্রিজলিকে শুয়ে দেওয়ার পর থেকেই এটকিন্সের খোঁজ শুরু হয়েছিল 5 নম্বরের জন্য। গ্রিজলি ছিল 4-এর বাজি। আলাস্কায় বেশ কিছু ঘোরাঘুরি করে খবর যা পাওয়া গেল তা সুবিধের নয়। সাদা বরফের মতো তুষার ভাল্লুক প্রায় নিপাত্তা হতে বসেছে এ অঞ্চল থেকে। কপালটুকে যদি বা 1-8টার দেখা মেলে, তো তার জন্য স্লেজ ঘাড়িতে ঘুরতে হবে হন্যে হয়ে। ঘুরলেও যে খোঁজ মিলবে এমন কথা হরপ করে বলবে না কেউ, অথচ চেষ্টার কুটি রাখলেও চলবে না। এ যেন বুনো হাঁসের পিছনে ঘুরে মরা। দেখে শুনে যখন হাল ছেড়ে দেবার অবস্থা, তখনই মুশকিল আসান করতে এসে পৌঁছালো বেনেট ট্রাভেল ব্যুরোর চিঠি। সম্ভব অসম্ভব যত জায়গা রয়েছে হাতের কাছে, এটকিন্স তো তার খোঁজ করতে বাকি রাখেনি কোথাও। ট্রাভেল ব্যুরোর চিঠি তারই ফলশ্রুতি। চিঠির ভাষা পরিষ্কার। আগামী সপ্তাহ কয়েকের মধ্যে একটা সাদা ভালুক শিকার অভিযানের বন্দোবস্ত করেছে বেনেট কোম্পানি। যেতে হবে অবশ্য একটু দূরে, প্রায় 1006 মাইল পাড়ি দিয়ে উত্তর ইউরোপে, নরওয়ের প্রান্ত সীমায়। তবে শিকারের ব্যাপারটা প্রায় হাতের মুঠোয়। স্পিটসবার্গেল দ্বীপমালার তুষার ভাল্লুকের নাকি গাদাগাদি ফি। অভিযাত্রীদের মাথাপিছু ভাড়া $1000। মনস্থির করতে 1 সেকেন্ডও লাগলো না। হাতের কাজগুলো কোনো রকমে সেরে নিয়েই এটকিন্স চড়ে বসলো প্লেনে। নরওয়ের রাজধানী আসলোয় নেমে ট্রমসোতে যেতে হবে। ট্রমসো হল উত্তর মেরুবৃত্তের প্রায় 200 মাইল ভেতরে। ট্রমসো থেকে যাত্রা শুরু জলপথে। একটা ডিমকে লম্বালম্বি আধখানা করলে যা হয়, 57 ফুট লম্বা জলপথ হাবেলা দেখতে ঠিক সেই রকম। কারণ ঝোড়ো হাওয়ায় বরফের চাঙড় ভেসে এসে যদি দুপাশ থেকে জাঁতা কলের মতো ছোট জাহাজটাকে চেপে ধরে, তাহলে ভেঙে চুরমার হওয়ার বদলে যেন বরফের উপরেই সেটা পিছলে উঠে যায়। তার জন্যই এই ব্যবস্থা। ইঞ্জিন ছোটখাটো দেখতে হলেও জোরালো, ডিজেলে চলে। কার্ল নিকোলিয়েসন বলে যে চালকটিকে হাভেলার দায়িত্ব দেওয়া হয়েছিল,
বরফের চাই ফাঁসা সমুদ্রের সে একজন দক্ষ নাবিক। মেরুর প্রচণ্ড তুষারাবত্তায় যখন ছোটোখাটো পাহাড়ের মতো হিমশৈল চারিদিকে ভেসে আসে কিংবা গোটা সমুদ্র জমে বরফের প্রান্তরে পরিণত হয়, তখন তার মধ্যে দিয়ে সরু সরু গলির মধ্যে খুঁড়ি খুঁজে জাহাজ চালাতে গিয়ে সাধারণ নাবিক খই পায় না। তার জন্য চাই বরফের রাজ্য ঢুঁড়ে আসা মানুষ। কাল ছিল সেই মানুষ। যাত্রা শুরু করার দুদিন বাদেই এলো ঝড়। দূরবীনে চোখ রেখে কাল তাকিয়েছিল খানির দিকে। হঠাৎ তার কপালে ফুটে উঠল উদ্বেগ আর দুশ্চিন্তার ভাঁজ। সর্বনাশ! হাওয়ার করে দুপাশের বরফ ভেসে আসছে খাঁড়ির মুখ বন্ধ করে। একবার এর মাঝে আটকে পড়লে আর রক্ষা নেই। হতাশ হয়ে অপেক্ষা করে থাকতে হবে যতদিন বরফ না সরে। কবে সে বরফ সরবে তাও কেউ জানে না। আর ততদিনে রসদ যদি ফুরিয়ে যায় তো চমৎকার, একেবারে সোনায় সোহাগ। আর এক মুহূর্ত অপেক্ষা না করে পূর্ণ শক্তিতে জাহাজ ছোটালো কার। থরথর করে কাঁপতে লাগলো গোটা হাভেলা। 4 দিন ধরে ছুটল জাহাজ, বরফের পাহাড়ের গা ঘেঁষে, পার ছুঁয়ে, সরু খাঁড়ির মধ্যে দিয়ে মাছের মতো ছোট পথ। শেষে 5 দিনের মাথায় থামলো ঝড়। ভালো করে রান্না বান্না খাওয়া দাওয়াও হলো সে। কেবিনে গিয়ে গা এলিয়ে দিতেই এটকিনসন ডুবে গেলেন ঘুমের গভীরতা। ঘুম ভাঙল যখন দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে বলে মনে হলো এটকিনসন। একটু ধাতস্থ হতে অস্পষ্ট আওয়াজটা ক্রমে একটা শব্দে পরিণত হল। কেউ যেন বারবার বলে চলেছে, ইসবার, ইসবার। চোখ খুলল এটকিন। না, দূরে কোথাও না, তার কেবিনের মধ্যেই দাঁড়িয়ে আছে অ্যাগে, অ্যাগে রাহুল, যাতে নরউইজিয়া। ক্রমাগত বলে চলেছে সেই ইসবার, ইসবার। কিন্তু এই ইসবার্ন পদার্থটি কি? এক বিন্দু মাথায় ঢুকছে না এটকিন্সের। না ঢোকারই কথা অবশ্য, কারণ অ্যাগে এক বর্ণ ইংরাজি জানে না। এটকিন্স জানে না নর্স ভাষার ক অক্ষর। তবু ভাবভঙ্গি বুঝে পিছন পিছন বাইরে বেরোলো এটকিন্স। হাভেলা দাঁড়িয়ে আছে নোঙর ফেলে, শান্ত স্থির। ডেকের উপরে সে দূরবীনটা হাতে তুলে নিল অ্যাগে। সেই দূরবীনে চোখ রেখে অ্যাগের নির্দেশ মতো তাকিয়ে প্রথমে সাদা বরফের রাজ্যের মাঝে একটা কালো পাহাড়ের গা ছাড়া আর কিছুই নজরে পড়ল না বটে, কিন্তু দূরবীনটা তারপর এক জায়গায় স্থির রাখতে ব্যাপারটা নজরে এলো। কালো পাহাড়ের গায়ে একটা সাদা বিন্দু নড়ে চড়ে বেড়াচ্ছে যেন। এতক্ষণে ইসবার্ন মানে বুঝল এটকিন। নরওয়ের ভাষায় তুষার ভালুক হলো ইসবার্ন। জনাকয় নাবিককে নৌকা নামাতে বলে এটকিন্স তখনই কেবিনে ছুটল বন্দুক আর ক্যামেরা নিয়ে আসতে। কালো পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় জমে আছে সাদা পেঁজা তুলোর মতো বরফ। গত 4 দিনের দুরন্ত ঝড়ের পর হাওয়া আজ পড়ে এসেছে, সমুদ্রও স্থির। হাওয়া চলাচল স্বাভাবিক হলে পাথরের কাঁচ থেকে বাইরে আসে শিলের দল, আর তার পিছনে শিকারের জন্য দেখা দেয় মেরু ভাল্লুক। ছোট বড় সব পাথরের চাঁই ছড়িয়ে আছে পাহাড়ের গায়ে। তারই আড়ালে গা ঢেকে শুধু বাতাসে ভেসে আসা গন্ধ শুকে এগিয়ে আসে ভাল্লুক। এই 4 দিন যেভাবে ঝড় চলেছে তাতে একটা শিলেরও দেখা মেলেনি। এই 5 দিনের দিন শখানেক গজ দূরে দুটো প্রকাণ্ড শিলের দেখা পেয়ে বাতাসে গন্ধ শুকে এগুলো বিরাট স্ত্রী ভাল্লুকটা। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে থমকে দাঁড়ালো ভাল্লুক। শিল তো এভাবে ডাকে না কখনো, কিন্তু শুধু আওয়াজে ঘাবড়াবার পাত্রী নয় মেরু রাজ্যের মহারানী। সামনে উঠে তখনই সে আবার এগুলো সামনের দিকে। শিল দুটো ওদিকে তখন মুভি ক্যামেরা চালিয়ে ভালুকের ছবি তুলতে ব্যস্ত। আওয়াজটা ওই ক্যামেরা। প্রায় 80 গজের আওতায় যখন এসে পড়েছে ভাল্লুক, তখন ক্যামেরা নামিয়ে রাইফেলটা তুলে নিল এটকিন্স। অ্যাগে রাভোল্ট
আগেই তৈরি হয়েছিল কোমরের পিস্তল খুলে নিয়ে চরম মুহূর্তের জন্য, যদি রাইফেলের গুলি ফসকায়। কিন্তু তার আর প্রয়োজন হলো না। একটাই গুলি, তাতেই কেল্লা ফাতে। সামনে গিয়ে শিকার দেখে খুশি হলো এটকিন্স। মাঝারি আকারে স্ত্রী ভাল্লুক একটা, কিন্তু আনন্দ করার সময় বিশেষ পাওয়া গেল না। বেশ কিছুটা দূরে একটা কিছু নড়াচড়া ডান চোখের কোণ দিয়ে লক্ষ্য করলো রে এটকিন্স। বন্দুকে গুলি ভরে ফিরতে হলো সেই দিকে। আর একটা তুষার ভাল্লুক, আকারে রীতিমতো দশাশয়, পাথরের চাঁইয়ের আড়াল দিয়ে এদিকেই এগিয়ে আসছে। সম্ভবত বন্দুকের আওয়াজ তার কানে গিয়ে থাকবে, তাই এই কৌতূহল। এখানকার ভাল্লুকগুলোর অনেকেই জীবনে মানুষ দেখেনি, বন্দুকের আওয়াজ শোনা তো দূরের কথা, অপরিচিত আওয়াজ বা আকার দেখলেই তাই খাবার জিনিস বলেই তারা ঠাহর করে একমাত্র। বেশ রয়ে সয়ে এটারও ছবি তুলল এটকিন্স। তারপর একটি গুলিত্ব মামলা। খানিকক্ষণ বাদে আর একটা ভাল্লুক। এটা ছোটখাটো, নেহাতি নাবালক গোছে। মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে গোটা একটা তুষার ভালুকের পরিবার শিকার করে পরিতৃপ্ত মনে জাহাজে ফিরল রে এটকিন্স। বেনেট কোম্পানি ধাপ্পা দেয়নি, আসতে হয়েছে তাকে অনেকটা পথ বটে, নইলে বৈঠকখানায় বসে বই পড়ার মতোই সহজ হয়েছে শিকার। 5 নম্বরের বাজি জিতে খুশি হয়েছিল এটকিন্স। ভাগ্যবান মানুষ হিসাবে 6 নম্বরও একদিন জুটেছিল তার কপালে। টেক্সাসে সম্ভবত এটকিন্স প্রথম মানুষ যার বৈঠকখানায় ঝুলেছিল 6টি মূল্যবান শিকারের স্মৃতি। কিন্তু উল্টো দিকের কথাটাও একটু জানা দরকার। এইদিকে এটকিন্সের মতো শৌখিন মানুষ, অন্যদিকে তুষার ভালুকের চামড়া ও বাচ্চা চড়া দামে বেচে যারা প্রচুর টাকার ব্যবসা করছে, তাদের দৌলতে পৃথিবীর বুকে এই অপূর্ব সুন্দর জন্তুটি আর কতদিন হেঁটে চলে বেড়াবে কে জানে। মানুষের শখ আর লোভ মেটাতে এইভাবেই তো নয় নয় করে প্রায় 250 জাতের পশু পাখি সবুজ বন আর নীল আকাশের চৌহদ্দি থেকে বিদায় নিয়েছে চিরদিনের মতো। এখন তাদের দেখা মিলবে শুধু পৃথিবীর বড় বড় জাদুঘরের আলো ছায়ায় মাখা ঠান্ডা নিস্তব্ধ কুঠুরিতে। তুষার ভালুকও কি তাদের সাথী হতে চলেছে? কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুরে একটায় আমি হাজির থাকছি এই জন্য। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।